মানুষের হাড়, গুড় কেউ যদি চিবিয়ে কট, 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 কট করে খায়, এরকম একটা সাউন্ড তার কানের মধ্যে আসতেছে এবং তীব্র পচা গন্ধ তিনি এটা অনুভব করতে পারতেছে। তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না এবং কল্পনার বাইরে এমন একটা দৃশ্য দেখে এবং তিনি দেখতে পায় পিছনে যাদেরকে তিনি গাড়িতে উঠাইছেন তারাই তার ভাবির কাফনের কাপড় লাশটা খুলে সেই লাশটা খাওয়া শুরু করে দিচ্ছে এবং তার পা থেকে একজন খাচ্ছে এবং হাত থেকে একজন খাচ্ছে। অলরেডি একজন একটা পা খেয়ে ফেলছে, একজন একটা হাতও খেয়ে ফেলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আরো একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে হাজির হলাম আমি আরজে নীল। বন্ধুরা, আজকের ঘটনাটি একটি স্পেশাল ঘটনা হতে চলেছে। বন্ধুরা, আপনারা অনেকেই লাশবাহী গাড়ির সাথে ভৌতিক যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো শুনতে পছন্দ করেন। এছাড়াও লাশ খাওয়ার যে ঘটনাগুলো এগুলো শুনতে অনেকে পছন্দ করেন। এমনই একটা ঘটনা আমাদের টিম সংগ্রহ করেছে। আর এই ঘটনাটা ঘটে আনুমানিক 2012 সালের দিকের ঘটনা এবং ঘটে হচ্ছে রংপুর বিভাগের দাউদকান্দি একটি গ্রামে। পুরো ঠিকানাটা আমি এখনই বলছি না, ঘটনার মাঝে মাঝে আমি ঠিকানা বলবো, আপনারা বুঝে নেবেন। তো বন্ধুরা, এই দাউদকান্দি গ্রামে একটা লোক বাস করতেন। তার নাম হচ্ছে রফিক। এই রফিক পেশায় ছিলেন একজন গাড়ি চালক। বন্ধুরা, 2012-13 সালের দিকে তখন কিন্তু যে একটা ধরনের গাড়ি পাওয়া যায়, তো গাড়ি যেটাকে আমরা অনেকে বলতাম লসিমন গরিমন, অর্থাৎ মেশিনের মাধ্যমে যে গাড়িগুলো চলাচল করতো আর কি। তো একসাথে 5 থেকে 7 জন বা 8 জন প্যাসেঞ্জার নিয়ে সেই গাড়িগুলো চলাচল করতো। তো তিনিও এরকম একটা গাড়ি চালাইতেন জীবিকা নির্বাহ করার জন্য। এই লোকটা গাড়ি চালাইতো দিনে রাত্রে সবসময়, মোটামুটি রাত আনুমানিক 12টা পর্যন্ত গাড়ি চালাইতেন, দিনেও গাড়ি চালাইতেন। কিন্তু ওনার পরিবারে হচ্ছে অশান্তি। ওনার যে ওয়াইফ ছিলেন, ওয়াইফটা ওনাকে নিয়ে খুবই সন্দেহ করতেন। আর এই যে রফিক মিয়ার কথা বললাম, উনি স্বভাবে খুব একটা ভালো মানুষ না, মানে পরকীয়াজনিত বিভিন্ন রিপোর্ট এর আগেও ছিল। তো ওনার ওয়াইফের সাথে ওনার কোনোভাবেই সম্পর্ক ভালো যায় না। প্রায়ই ওনার ওয়াইফের সাথে মারধর হয় এবং হাতাহাতি হয়, মারামারি হয়। অনেক কেস কাছালি এর আগে একবার হইছে, বিচার সালিশও হইছে। তো একদিন এরকম একটা ঘটনা নিয়ে ওনার ওয়াইফ ওনার সাথে ঝগড়া শুরু করে। এবং ঝড়কাটা আমরা জানতে পারছি এরকম টাইপের যে এই রফিক মিয়া তো আনুমানিক রাত 2টার দিকে বাড়ি ফেরে। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞাসা করে যে, আপনি এত রাতে বাড়ি ফিরলেন? আপনি তো সাধারণত এত রাতে বাড়ি ফেরেন না। আপনি গাড়ি চালান, গাড়ি চালানোর পর আপনার রাত 10টার মধ্যে বাড়ি ফেরেন। আচ্ছা, রাত 2টা পর্যন্ত আপনি গাড়ি চালালেন, কাহিনী কি? তো বলে যে রফিক একটু ঘাড়তেরা স্বভাব। তো বললো যে, আমি যখন বাড়ি ফিরি সেটা আমার ব্যাপার, তোর কি? তোর সমস্যা কোথায়? কিন্তু ওনার ওয়াইফ তো জানে যে ওনার হাজব্যান্ড খুব একটা ভালো না এবং একটা নারী কেলেঙ্কারির যে বিষয়গুলো জড়িত, উনি এর আগেও এর প্রমাণ পাওয়া গেছে। তো উনি ওই রাত্রে ওনার সাথে ঝগড়া করে। ঝগড়া করে সেই রাতে ঘুমিয়ে যায়, কোনো কথাবার্তা বলে না। পরের দিন সকালবেলা যথারীতি ঘুম থেকে ওঠে, কিন্তু ওনার ওয়াইফের প্রচণ্ড পরিমাণ রাগ হয় ওনার প্রতি যে, আমার একটা স্বামী, আমার হাজব্যান্ড, অথচ সে অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। আর এই কথাটা আমি বললেও সে স্বীকার করে না। এই নিয়ে সকালবেলা আবার তার সাথে লাগে। ভালো ধরনের একটা লাগে এবং একটা পর্যায়ে রফিক ওনার স্ত্রীর গায়ে হাতও উঠায়। তো হাত ওঠানোর পর উনি রাগের মাথায় ওনার ওয়াইফ, তো ওনার এই রফিক নিয়ে আবার কি করছে যে ওনার ক্ষেতে হচ্ছে প্রচুর পরিমাণে ইঁদুর জ্বালাতন করত। গমের জমি ছিল, যে গমের গোড়াটা আবার ইঁদুর কেটে দেয়। এইজন্য উনি 2 দিন আগে ইঁদুর মারার জন্য ইঁদুরের যে মানে গ্যাস ট্যাবলেট জাতীয় কিছু বিষ ঘরের মধ্যে নিয়ে এসে রেখে দেয়। ওনার ওয়াইফকে বলে, মানে গন্ডগোলের আগে যে বলে দেয়, এটা রেখে দে, আমি সুযোগ পাচ্ছি না, সুযোগ পাইলে জমিতে যাব, যায় ওই ইঁদুরের গর্তে যেয়ে এইগুলো আমি দিয়ে আসবো, তাহলে ইঁদুর মারা যাবে। তো ওনার ওয়াইফের কাছে কিন্তু ওই বিষটা রেখে দেওয়া আছে। তো ওনার ওয়াইফেরও মাথা নষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে ওনার ওয়াইফ রাগের মাথায় সেই গ্যাস ট্যাবলেট নিয়ে আসে এবং নিয়ে এসে খাওয়ার প্রস্তুতি নেয়। ইতিমধ্যে আবার রফিক মিয়া হঠাৎ করে ঘরের মধ্যে ঢোকার পর দেখে যে ইঁদুর মারার তরল বিষ, এই বিষটা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন তো রফিক মিয়া ভয় পেয়ে যায় এবং দ্রুত আসার জন্য চেষ্টা করে। কিন্তু এই এই আশা দেখায় ও রফিক মিয়ার স্ত্রী দ্রুত খাওয়ার জন্য তিনিও ট্রাই করে এবং একটা পর্যায়ে মুখে নেয়। মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রফিক মিয়ার তার হাতটা উঠায় নেয়, ধরে ফেলে। কিন্তু মুখের মধ্যে যতটুকু ছিল অতটুকুই তিনি গিলে ফেলে
অর্থাৎ রফিক মিয়ার স্ত্রী মুখের মধ্যে যতটুকু বিষ ঢালতে পারছে ততটুকু সে আর ফেলে দেয় নাই। ওই অবস্থায় তিনি পেটের মধ্যে ঢুকাই দিছে, গিলে ফেলছে। তো তাৎক্ষণিকভাবে রফিক মিয়া তাড়াতাড়ি ওনাকে ধরাধরি করে। এই যে রফিক মিয়া বললাম যে তিনি একজন পেশায় গাড়ি চালক। তো ওনার বাড়িতেই গাড়িটা ছিল। ধরাধরি করে আপনার হসপিটাল নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় তাৎক্ষণিকভাবে, এবং এটা আনুমানিক প্রায় দুপুরের দিকে ঘটনা। তো দুপুর দিকে ঘটনায় তখন ওনার বাবাও বাড়িতে ছিল না এবং ওনার মা বাড়িতে ছিল। তো সহযোগিতা করে ওনার গাড়িতে উঠায় নেয় এবং গাড়িতে স্টার্টের পূর্বে তার পাশের বাড়ি থেকে ওনার চাচাতো ভাই আসে। তো ওনার চাচাতো ভাইও গাড়ি চালায় এবং এই ঘটনা থেকে ওনার চাচাতো ভাই ছুটে আসে। তখন রবিন মিয়া ওনার চাচাতো ভাইকে বলে, ওনার চাচাতো ভাইয়ের নাম হচ্ছে শফিক। তো শফিককে বলে যে, শফিক তুই আমার সাথে একটু চল, আমি একা একা গাড়ি চালাবো না, তোর ভাবিকে ধরে তুই থাকস নি, আমি নিয়ে যাবো না। তো বলে যে ভাই চলো ঠিকই আছে। তখন ওই শফিক ওনার ভাবিকে ধরে রাখে, আর ওই যে রফিক নিয়ে উনি গাড়ি স্টার্ট নিয়ে আপনার এই যে রংপুর মেডিকেলের দিকে নিয়ে চলে আসে। আমি বলছিলাম যে রংপুরের ঘটনা, তো রংপুর মেডিকেলে নিয়ে আসে এবং এই রংপুর মেডিকেল থেকে ওনার গ্রামের বাসায় যাইতে আনুমানিক 3 ঘন্টার মতো সময় লাগে, অনেক সময়ই লাগে, যেহেতু সেই সময় রাস্তাটা কাঁচা ছিল। তো অনেক কষ্টে গাড়ি চালিয়ে রংপুর মেডিকেলে নিয়ে আসা হয়। আনুমানিক বিকেলের দিকে আনতে আনতে বিকেল হয়ে যায়। তো নিয়ে আসার পর তো ওনার চিকিৎসা শুরু হয়ে যায়, কিন্তু একটা পর্যায়ে উনি মারা যায়। যেহেতু অনেক দূরের রাস্তা এবং নিয়ে আসতে ওনার অবস্থা খারাপ। রাস্তা যদি কাছে হইতো তো কোনো একটা ব্যবস্থা করা যেত, কিন্তু অনেক দূরের কারণে, লেট হওয়ার কারণে হসপিটাল নিয়ে আসার পর কিছুক্ষণ পরেই মারা যায়। আসলে চিকিৎসা করার খুব একটা সময় পাওয়া যায় না। যখন মারা যায় তখন রফিক মিয়া তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। তো সেই সময় এটা যেহেতু একটা পুলিশ কেসের মধ্যে পড়ে যায়, তো এই রফিক মিয়ার আবার ওই হসপিটালে একটা আত্মীয় ছিল, মানে ওই হসপিটালে একটা জব করতো ওনার আত্মীয়। তো উনি ওনার আত্মীয়ের কাছে চলে যায়, যাওয়ার পর বলে যে ভাই এই কাহিনী। তখন ওনার সম্পর্কের যে ভাই হয় বলে যে দেখি বিষয়টা আমি কি করা চাই। তো এটা তো অন্য ধরনের একটা কেস, যে বিষ খাওয়া রোগী মারা গেছে, এটা তো পোস্টমর্টম করতে হবে, আরও হাবিজাবি বিষয় করে এটার জন্য মৃত্যুর পিছনে কে দায়ী, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। তো তোরও তো সমস্যা হবে। তো বলে যে ভাই দয়া করে আমাকে এই জায়গা থেকে উদ্ধার করে দেন ভাই, আমার তো কোনো দোষ নাই, আমি তো রাগের মাথায় ওর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, গায়ে হাত তুলছি, এটা তো সচরাচর হয়েই থাকে। ও রাগের মাথায় বিষ খেয়ে ফেলছে, আমি তো ট্রাই করছি প্রোটেক্ট করার যতটুকু পারা যায়, কিন্তু খেয়ে ফেলছে, এখন তো মারা গেছে, এখন আমি কি করব, এখন তো আমি তো ভাইসা যাবো দেখতেছি। তো রফিক মিয়ার উনির আত্মীয়টা বলে আচ্ছা দেখি কী করা যায়। তো ওনার আত্মীয় মোটামুটি ওখানে ভালো পোস্টিংয়ে জবে ছিল সেই সময়। তো উনি জিনিসটা ধামাচাপা দিয়ে, যেহেতু নিয়ে আসার পরে ঘটনাটা ঘটছে, অতটা জানাজানি হয়নি। তো উনি সিস্টেম করে মানে কেসটা ঘুরিয়ে দিয়ে যে এটা একটা স্বাভাবিক একটা রোগ নিয়ে আসছে এবং তারপর তিনি মারা গেছে, এরকম একটা ঘটনার ফাইলটা তৈরি করান এবং তৈরি করার পর ওনাকে ওখান থেকে রিলিজ করে দেওয়া হয়, যে সিস্টেম করে ওনাকে বলে যে তুই যা। তো উনি ওনার ওয়াইফের মৃতদেহ নিয়ে ওনার গাড়িতে নিয়ে আসে। তখন কাপড় ছিল, ওটা কিনে ওই কাপড় দিয়েই ওনার ওয়াইফের লাশটা মোড়ানোর পর ওই যে ভুটভুটি ব্লসিমন করিমনের কথা বলছিলাম, ওই গাড়িতে, ছোটো গাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর এইবার উনি একটা চাল চালে, উনি একটু চালাক প্রকৃতির মানুষও। তো উনি দেখে যে আমি যদি এই আমার ওয়াইফকে নিয়ে বাড়িতে চাই, এটা তো জানাজানি হয়ে গেছে যে আমার ওয়াইফ বিষ খাইছে, তো আমার শ্বশুরবাড়ির এলাকার লোকজন তো মোটামুটি প্রায় জানছে মনে হয়। তো আমি যদি নিয়ে যাই তাহলে আমাকে তারা ধরবে এবং রাগের মাথায় আমার সাথে একটা অকারেন্স হয়ে যেতে পারে। প্লাস এটা তো পুলিশ কেসে যাবে, পুলিশ কেসে গেলে পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে। তখন তিনি সিস্টেম করে, তো উনি শফিককে বলে যে ভাই আমার একটু এই হসপিটালে একটু কাজ আছে, আমার ওই যে আত্মীয়র কথা বলছিলাম যিনি আমাকে হেল্প করলো, ওর সাথে একটু কাজ আছে, তো আমি কিছুক্ষণ পরে আমার আত্মীয়র সাথে করেই আসতেছি, তুই আমার গাড়িটা চালায় তুই নিয়ে যা, আমার একটু কাজ আছে, আমার ফিরতে দেরি হয়ে যাবে, আমি কাল সকালেও যেতে পারি, এরকম আমার ঠিক নাই, লাস্টটা আবার ঝামেলা হইতে পারে, তুই একটু নিয়ে যা। তখন শফিক বলে যে ভাই কী বলেন, আমি তো নতুন গাড়ি চালানো শিখছি, এখনও ওরকম পাকাপোক্ত না, আর একটা লাশ নিয়ে আমি যাব, এত দূরের রাস্তা রিস্ক হয়ে যায়, আমি পারবো না ভাই, আমাকে দয়া করে মাফ করেন। তখন রফিক মিয়া বলে যে শফিক ভাই তুই আমার চাচাতো ভাই, এখন তুই যদি আমাকে এই তোর সময় হেল্প না করিস তাহলে আমি কোথায় যাব বল তুই। তো রফিকের মনে ছিল চালাকি, তো যত রকমের ইমোশনালি ব্ল্যাকমেল করা যায় ওই শফিককে ব্ল্যাকমেল করে। তো করার পর একটা পর্যায়ে শফিক বলে যে ভাই ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা দেখা যায় কী হয়।
আর তুমি তাড়াতাড়ি চলে আসার ব্যবস্থা করো, না হলে কিন্তু ওইদিকে চাচা চাচির কিন্তু ঝামেলা হইতে পারে। তখন রফিক বলে, তুই যা, আমি যদি পারি ফজর আজান দেওয়ার মধ্যেই ঢুকবো বাড়িতে, আর যদি না পারি তাহলে যাইতে যাইতে সকাল হয়ে যাবে। তো বলে ঠিক আছে। তো শফিক, উনি তো নতুন চালক, তো ওখান থেকে লাশটা নিয়ে আস্তে আস্তে রওনা দেয় শুরু করে। তো মোটামুটি ভালোই আসতেছিল, মানে যত সময় আপনার পাকা রাস্তা ছিল তত সময় সে আসলো। আসার পর একটা সময়ে যখন ওই কাঁচা রাস্তার জায়গায় আসে, কাঁচা রাস্তা, এবং এই কাঁচা রাস্তাটা দুপাশে হচ্ছে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা গেছে, এবং এই রাস্তাটাই আসলে মূলত অনেক সময় ব্যয় করতে হয় এবং আস্তে আস্তে আসতে হয়। তো এইখানে আসার পর তার কেন যেন গাটা একদম ভার হয়ে যায়, মনে হয় যেন কেমন গাড়িটা অনেক ভার হয়ে গেছে, এবং তখন তার মনে হয় যে হ্যাঁ, আমি একটা লাশ নিয়ে একা একা যাচ্ছি এই গভীর রাত্রে। রাত তো আনুমানিক প্রায় 2টার দিকে, 2টা হয়ে গেছে এই সময়। তো তখন চিন্তা করি এত রাত্রে আমি যাচ্ছি, গাটা ভার হয়ে গেছে, গাড়িও কেন আগাচ্ছে না। ইতিমধ্যে চলতে 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 তার কানে একটা সাউন্ড ভেসে আসে, ওনার ওই যে ভাবির কণ্ঠে, এবং মনে হচ্ছে ওনার ভাবি কিছু বলতেছে কাফনের ভিতর থেকে। তো উনি ভালোভাবে গাড়ি চালানো অবস্থায় কান সজাগ রেখে শোনার ট্রাই করে। উনি শুনতে পায় যে, রফিক, তোরে কি আমি ছাইড়া দেবো ভাবছিস? তোরে আমি জেলের ভাত খাওয়ামই বইলা দিলাম। এরকম শব্দ বারবার উনি শুনতে পায়। তো একটা পর্যায়ে তিনি গাড়িটা থামায় দেয়, এবং থামায় দিয়ে পিছনে তাকায়, তাকায় দেখে আর কোনো সাউন্ড নাই। তখন তিনি ভাবে, কী ব্যাপার, সাউন্ড গেল কোথায়? এত সময় তো আমি শুনতেই পাচ্ছিলাম। তখন বলে, "ধ্যাৎ, এটা তো মনের ভুল, এটা হয়তো মনের ভুল, তাই এগুলো কিছু যায় আসে না।" তখন উনি আবার পুনরায় গাড়িটি স্টার্ট দেয়। মেশিনের গাড়ি তো, উনি হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেয়, তারপর আবার রওনা শুরু করে দেয়। এবং রওনা দিতে দিতে কিছুক্ষণ পর রাস্তার পাশে কিছু জঙ্গল ছিল, এই জঙ্গলের কাছাকাছি আসার পর দেখা যায় 2টা মানুষ, এবং সময়টা ছিল শীতকাল, এবং এই শীতকালে 2টা মানুষ মুখটা চাদরে ঢাকা এবং মোটামুটি লম্বা লম্বা আকৃতির 2টা মানুষ তার গাড়িটা থামায়, এবং তিনি এক হাত তোলে, এবং হাত তোলার পর তিনি গাড়িটা থামায় দেয়। থামায় দেওয়ার পর বলে যে, আমাদেরকে একটু সাহায্য করেন। তখন শফিক বলে যে, কী ধরনের সাহায্য করব? বলে যে, আমাদেরকে একটু সামনে বাজার আছে, ওই বাজারের নাম হচ্ছে কাশীগঞ্জ বাজার। তো বলে যে, আমাদেরকে কাশীগঞ্জ বাজারে একটু নামায় দেন, ভাড়া যা লাগে দেবনি, আমরা এত রাত্রে কোনো গাড়ি পাচ্ছি না, অনেক দূরের রাস্তা, হেঁটে আসলাম, এখন আর পারতেছি না, পাটা ব্যথা হয়ে গেছে। তো সবাই দেখলেন যে ভালোই হয়েছে, ভাড়াও 2 জনের লোকের রাত্রে মোটামুটি ভালোই একটা ভাড়া পাবো নি, আর কাশীগঞ্জ বাজার থেকে তো আমার বাড়ির চাইতে লাগবে 5 থেকে 7 মিনিট। তো এত সময় যদি একটা সঙ্গী পাই, আমারও ভয় ভয় লাগতেছে, লাশের গাড়ি, আমারও ভালো হবে। তো তখন বলে যে, ভাই, আপনারা তো যাবেন, আমার গাড়ির পিছনে কিন্তু একটা লাশ আছে, আপনারা আবার ভয়টাই পাবেন কি না? তখন ওই 2 জন বলে যে, না ভাই, এগুলো আমাদের অভ্যাস আছে, রাত বেরাতে আমরা মানুষ চলাফেরা করি, ব্যাপার না। তোমরা ঠিক আছে, ওঠেন। তখন 2 জন পিছনে যায়, এবং পিছনে যাওয়ার পর সিটে বসে পড়ে। তো তিনি মোটামুটি রিল্যাক্সে, এখন তিনি একটা রিল্যাক্স আছে, যাই হোক, 2 জন মানুষ তো আমার সাথে আছে, এখন আর কিসের ভয়? একদম পুরো দমে শুরুর দিকের মতো তিনি গাড়ি চালানো শুরু করলেন। তখন তার গাটা পাতলা হলো, কিন্তু গা পাতলা হলেও গাড়ি যেন মনে হচ্ছে আরও বেশি ভার হয়ে গেছে। তিনি একটু অবাক হলেন, কী ব্যাপার, এত দূর নিয়ে আসলাম গাড়িটা, তো গাড়িটা তো এত ভার ছিল না। ভার ছিল, কিন্তু এত তো ভার ভার মনে হয় নাই। না, 2 জন ব্যক্তি উঠলো, আর আমার গাড়িটা এত ভার হলো, মনে হচ্ছে যে 20 মনের ওজন আমার গাড়ির উপর চড়ে আছে, আর আমি সেই গাড়িটা নিয়ে যাচ্ছি। এত তো ভার হওয়ার কথা না। মানে মেশিন উনি স্পিড বাড়ায়, মেশিনের স্পিড বাড়ায়, মেশিন ফাটপাট ফাটপাট করে সাউন্ড হয়, কিন্তু গাড়ি আগাচ্ছে না। যদি ভাববেন যে কাঁচা রাস্তা, বালি টালি আছে, হয়তো চাকা ঘুরতেছে না। তো উনি তারপর আগাতে ওইভাবে যতটুকু যাওয়া যায় যাচ্ছেন, আস্তে আস্তে যাচ্ছেন। তো এই যে শফিক, উনি মোটামুটি ওই যে পিছনে যে বসে আছে 2 জন ব্যক্তি, ওনাদের সাথে একটু কমিউনিকেশন করার চেষ্টা করে যে, ভাই, আপনারা কোথা থেকে আসছেন, কোথায়, আর কাশীগঞ্জ বাজার থেকে আপনারা কোন দিকে যাবেন? তো উনি শফিক কোশ্চেন করে, কিন্তু ওনারা কথা বলতে চায় না, বলে হুঁ হাঁ অ্যান্সার, এটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকে। খুব একটা ক্লিয়ার করে না, বা কণ্ঠটাও খুব একটা ভালো শোনা যায় না মেশিনের কারণে, সাউন্ডের কারণে। তাই তিনি একটা পর্যায়ে বিরক্ত হয়ে আর কথা বলা বাদ দেন, দিয়ে সামনে মনোযোগ দিয়ে গাড়ি চালানো শুরু করে দেন। এবং কিছুক্ষণ যাওয়ার পর ওনার কানে একটা সাউন্ড আসতে থাকে, মনে হচ্ছে যে পিছন থেকে মানুষের হাড় গোড় কেউ যদি চিবিয়ে কট 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 করে খায়, এরকম একটা সাউন্ড তার কানের মধ্যে আসতেছে, এবং তীব্র পচা গন্ধ তিনি এটা অনুভব করতে পারতেছে। এবং এই সাউন্ডটা খুবই বিকট আকারে জোরে 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 তার কানের
ভাসতে লাগে। তিনি ভাবলেন যে, "এই কী ব্যাপার? এরকম শব্দ হচ্ছে কেন? আমার মেশিনে কোনো সমস্যা হলো নাকি? মেশিনের সমস্যা হলে তো মেশিন আবার সাউন্ড করে।" তিনি দেখলেন না, এটা মেশিনের সাউন্ড না। এটা তো একটা হাড় খাওয়ার মস, 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 মস শব্দ। তাহলে এই শব্দটা এবং পিছন থেকে আসতেছে। উনি বুঝতে পারেন। তিনি একটা পর্যায়ে ওনার প্যাসেঞ্জারকে বলে যে, "ভাই আপনারা কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা? একটা হাড় ভাঙা ফাটা বাঁশের মতো একটা সাউন্ড পাচ্ছি।" তো পিছনে যারা আছে ওরা কোনো কথা বলে না। তো কোনো কথাই বলে না। কিন্তু এই সাউন্ডটা আরো ধীরে বাড়তেছে। একটা পর্যায়ে তিনি পিছনে তাকাইতে পারতেছেন না। যেহেতু গাড়ি চলতেছে এবং কাঁচা রাস্তা যেকোনো সময় যদি গাড়িটা নিচে নেমে যায় এই ভয়ে তিনি একটা পর্যায়ে মেশিনটা থামায় দেয়। মেশিনটা থামায়া পেছনের দিকে তাকায়। তিনি যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না এবং কল্পনার বাইরে এমন একটা দৃশ্য দেখে এবং তিনি দেখতে পায় পিছনে যাদেরকে তিনি গাড়িতে উঠাইছেন তারাই তার ভাবির কাফনের কাপড় লাশটা খুলে সেই লাশটা খাওয়া শুরু করে দিচ্ছে এবং তার পা থেকে একজন খাচ্ছে এবং হাত থেকে একজন খাচ্ছে। অলরেডি একজন একটা পা খেয়ে ফেলছে, একজন একটা হাতও খেয়ে ফেলছে। এইভাবে খাচ্ছে আর শফিকের দিকে তাকিয়ে আছে এবং হা, হা করে হাসার মতো অঙ্গি-ভঙ্গি করছে এবং মুখ দিয়ে সেই লাশের গাঢ় রক্ত ফোঁটায় গাড়ির উপরে পড়ছে। এই দৃশ্য দেখার মতো তিনি একটা ও মারে ও বাবারে বলে চিৎকার দিয়ে গাড়ি থেকে ছিটকে নিচে পড়ে। তারপর তিনি সেন্স হারিয়ে ফেলেন। পরের দিন সকাল ভোরে যখন ফজর আজান দেয় তখন লোকজন নামাজ পড়ার জন্য ওই স্থানীয় লোকজন সেই রাস্তা দিয়ে যায় এবং যাওয়ার পথে দেখেন যে একটা লাশ গাড়ির উপর পড়ে আছে এবং সে গাড়ির পাশেই আরেকটা ব্যক্তি পড়ে আছে এবং সেই লাশটা খাওয়া একটা লাশ, এক পা খাওয়া এবং এক হাত খাওয়া। এটা দেখে তাদের আর বুঝতে বাকি নাই যে ঘটনাটা কি ঘটেছে। তখন এটা জানাজানি হয়ে যায় যে অমুক গ্রামের অমুকের বউ বিষ খায় এবং এই বিষ খাওয়ার ঘটনা নিয়ে এই কাহিনী। তখন তারা সেই বাড়িতে খোঁজ লাগায় এবং খবর দেয়। তখন ওনাদের বাড়ি থেকে আত্মীয়স্বজন লোকজন সবাই আসে দেখে যে হ্যাঁ, ওনারই বেটার বউ। তো এই অবস্থায় এই কাহিনী এবং পাশে শফিক পড়ে আছে। তারা আসার পর ওই গাড়িতেই শফিক এবং ওনার যে লাশ খাওয়া সেই বডিটা নিয়ে বাড়িতে যায়। কিন্তু ঘটনাটা বন্ধু এখান থেকেই ঘটনাটা শুরু। একটা পর্যায়ে শফিকটা টানা ৭ দিন তিনি বেডের মধ্যে পড়ে থাকে। এইদিকে ওই যে রফিকের কথা বললাম, এই রফিক কিন্তু আর বাড়িতে আসে নাই। তিনি তো পালাইছে এবং যথারীতিভাবে তার যে ধারণা এটাই সত্য। পরের দিন সকালবেলা ওনার স্ত্রীর বা শ্বশুরবাড়ির লোকজন অনেকে হাজির হয়ে যায়। অনেকে অনেক কিছু নিয়ে হাজির হয়ে যায়, মানে মারার প্রিপারেশন নিয়ে হাজির হয়ে যায় যে এত বড় সাহস। হয়তো আমার মেয়েকে মেরে এখন বিষ খাওয়ার নাটক করছে। মারামারির একটা প্রস্তুতি নিয়ে আসে। সাথে পুলিশও আছে রফিক মিয়াকে ধরার জন্য। তো রফিক মিয়া তো বাড়িতে নাই। আর ওনার বাড়িতে তো বৃদ্ধ বাবা-মা। তো এই ঘটনা নিয়ে কেস কাছারে অনেক বিষয় পর্যন্ত যায়। আমি সেদিকে যাচ্ছি না। আমি যাচ্ছি শফিক মিয়ার ঘটনা নিয়ে। এই যে শফিক মিয়া এত বড় একটা ঘটনার সাক্ষী হওয়ার পর টানা ৭ দিন তার কোনো জ্ঞান নাই। তো ৭ দিন পর হঠাৎ করে তিনি লাফিয়ে ওঠে। মানে তার সেন্সটা আসে এবং সেন্সটা পাওয়ার পর তিনি আর কোনো কথা বলতে পারেন না। কোনো কথা বলতে পারেন না, শুধু ফ্যালফেলায় তাকায় থাকেন। এবং চোখ দিয়ে অঝর নয়নে পানি পড়তে থাকে। চোখ দিয়ে খালি কান্না করতেছেন এবং কোনো কথা বলতে পারতেছেন না এবং কেউ যদি তাকে ডাকে তিনি সেটা সাড়াও দেন না। মনে হচ্ছে যেন একটা শোকের মধ্যে আছে। এতক্ষণ তার ট্রিটমেন্ট চললো আর কি। মানে চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারদের এলাকার ডাক্তারদের নিয়ে আসা হয়। তো চিকিৎসা করার পর ৭ দিন হয়ে গেছে। তো জ্ঞান ফেরার পর দেখে যে না, তাও কাজ হচ্ছে না। তখন তার একটা কবিরাজের সন্ধানে বের হয় যে একটা এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে এই কবিরাজ সমাধান করে দিতে পারে। তো একটা কবিরাজকে খোঁজাখুঁজির পর এই শফিকের বাড়িতে নিয়ে আসা হয়। বলা হয় যে এই বিস্তারিত ঘটনা। তো এই কবিরাজ প্রথমে তিনি দেখার পর দেখে যে শফিকের অবস্থা খুবই খারাপ। চেহারা ভেঙে গেছে, শুকিয়ে গেছে এবং শুধু অঝর নয়নে কান্না করে। তিনি বলেন যে ওনার সাথে যে ঘটনাটা ঘটছে এটা আসলে স্বাভাবিক মানুষের সাথে কোনো ঘটনা ঘটতে পারে না। যেহেতু খাওয়া লাশ, তো এরকম পরিস্থিতির শিকার তিনি হয়েছে। তো এইটার ইফেক্ট তার মধ্যে আসলে রয়ে গেছে, যেটা আসলে সে স্বাভাবিকভাবে নিতে পারে না। তো এইটা ১ম এ ছুটাইতে হবে। আর তাছাড়া এর শফিককে স্বাভাবিক করা সম্ভব না। তিনি বলে যে, "আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। আপনারা ওকে রাখেন, আমি সন্ধ্যার দিকে আসবো। দেখি কিছু করা যায় কিনা ব্যবস্থা।" তো যথারীতি কবিরাজ নিয়ম মাফিকভাবে উনি যেগুলো দিয়ে জিন-ভূত এদেরকে তাড়ায় বা জিন-ভূতকে বশে আনে, তো সেগুলো নিয়ে আসে। নিয়ে আসার পর সেগুলোতে কাজ করা শুরু করে দেয়। একটা পর্যায়ে
এই যে শফিক মিয়া কিন্তু তখন তাৎক্ষণিকভাবে একদম রেগে উঠে যায়। এই কবিরাজ দিকে রেগে প্রচণ্ড রেগে যায়। একটা মজার বিষয় হলো এতদিন কিন্তু তার চোখ দিয়ে শুধু পানি পড়ে, পানি পড়ে। কিন্তু যখনই কবিরাজি অ্যাকশন নিয়ে আসা হলো তখন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তখন আর চোখ দিয়ে কোনো পানি পড়তেছে না। এখন তিনি একদম রাগান্বিত ফায়ার কণ্ঠে আছে। মানে মুহূর্তে মনে হচ্ছে যে খুবই রাগান্বিত অবস্থায়। তো কবিরাজ যখন বলে যে, "শফিক তুমি কি আমাকে চিনতে পারতেছো? আমাকে আমার কথা শুনতে পারতেছো?" এই কথা বলার সঙ্গে শফিক ওখান থেকে দাঁড়িয়ে ওই কবিরাজের বুক বরাবর একটা লাথি মারে। কবিরাজ ওইখান থেকে ১০ হাত ছিটকে পড়ে যায় এবং ছিটকে পড়ার পর ওনার সেন্সলেস হয়ে যায়। তারপর কবিরাজের মাথায় পানি ঢালা হয়। আশেপাশে যারা ছিল ওরা মাথায় পানি ঢালে এবং কবিরাজ একটা পর্যায়ে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর বলে যে, "এরে এমন কিছু অ্যাটাক করছে এবং যে অ্যাটাক করছে এক ধরনের পিশাচ, যাদের কাজই হলো লাশ খাওয়া। তো এই পিশাচ এরে অ্যাটাক করছে। এবং কোনো কারণে অ্যাটাক করছে আমি বলতে পারব না। তবে এরা খুবই শক্তিশালী এবং ভয়ংকর। এটাকে ছুটানোর মতো শক্তি আমার নাই। আর আমি যদি এটা ছুটানোর চেষ্টা করি তাহলে আমার বড় ধরনের বিপদ হবে। কাজেই আপনারা আমাকে মাফ করেন। আপনারা ভালো কোনো কবিরাজের সন্ধানে বের হন। তো আমি আসলে আমার এখানে থাকা ঠিক হবে না। আর কিছুক্ষণ থাকলে আমার প্রাণনাশের একটা ব্যাপার থেকে যায়। আমি যাই।" এই বলে কবিরাজ ওখান থেকে চলে যায়। তখন পরিবারের লোকজন কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যায় যে কি ব্যাপার, একটা কবিরাজ আনলো সেও চলে গেল এবং খুবই চিন্তার মধ্যে পড়ে যায়। শফিক কিন্তু ক্রমান্বয়ে আরো রাগান্বিত হয়ে যায় এবং একদিন পরে তার একটা অন্য রকমের একটা ব্যবহার মানুষের সামনে প্রকাশ পায়। তার পাশের বাড়ি একটা অনুষ্ঠান হচ্ছিল। একজনের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই উপলক্ষে একটা খাসি জবাই করা হয় এবং খাসিটা জবাই করার পর তারা প্রস্তুতি নেয় যে খাসিটা কাটবে, কেটে রান্নাবান্না করবে। ইতিমধ্যে এই শফিক ঘর থেকে বের হয়। বের হওয়ার পর দেখে যে তার উঠানের সামনেই ওই খাসিটা ছেলা হচ্ছে। মানে কেবলমাত্র গাছের সাথে ঝুলাইছে, ছিলবে। তিনি ওইখান থেকে একটা দৌড় দেয়, দেওয়ার পর ওই খাসিটা নেয় এবং ওদের সাথে পাঁচটাপাঁচটি করে খাসিটা টান দিয়ে নেয় এবং পরে জানা যায় যে তার এত পরিমাণ শক্তি ছিল ওই সময় যে টান দিয়ে নেয়, নেওয়ার পর মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায়। কেউ বুঝতেই পারে না যে কোন দিকে যায়। তো অনেক খোঁজাখুঁজির পর ৫-১০ মিনিট পর দেখা যায় যে শফিক একটা পাশে একটা তাল গাছের একদম তাল গাছের মাথায় উপরে উঠে আছে। উঠে ওই খাসিটা চিবিয়ে, চিবিয়ে খাচ্ছে, কাঁচা মাংস খাচ্ছে। এইটা নিচ থেকে সবাই দেখতে পায় এবং সবাই তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, একটা মানুষ একটা ছাগলের গোস্ত খাচ্ছে এবং সেটা কাঁচা গোস্ত খাচ্ছে এবং মজা করে খাচ্ছে। কিনে দেখে সবার আর বুঝতে বাকি রইল না যে এটা আসলে শফিক না। এই শফিকের মধ্যেই যারা লাশ খাইছে তারাই শফিকের মধ্যে আছে। তা না হলে তো এরকম ব্যবহার মোটেও করবে না শফিক। এবং তাল গাছের মাথায় একটা ছাগল নিয়ে, তাও আনুমানিক ২০ থেকে ২৫ কেজি ওজনের একটা ছাগল নিয়ে একটা লোক কিভাবে উঠতে পারে? এটা তো অস্বাভাবিক ঘটনা। এবং লম্বা একটা তাল গাছ এবং তাল গাছের একদম মাথায় বসে আছে। তাল গাছের নিচে একটা পুকুর ছিল, পানি ভর্তি পুকুর ছিল এবং খাওয়ার পর উনি তাল গাছের উপর দাঁড়ায়। দাঁড়ানোর পর সবাই দেখতেছে উনি তাল গাছ থেকে একটা লাফ মারে ওই পানির মধ্যে এবং একদম পুকুরের মাঝখানে যা পড়ে, ওইখান থেকে পড়েই তিনি ভেসে ওঠে। কিন্তু মুখটা হচ্ছে আপনার পানির ভিতরে থাকে। মনে হচ্ছে যে এই মুহূর্তে ভেসে উঠছে একটা মরা মানুষ, এরকমভাবে থাকে। তখন তো আশেপাশের লোকজন বলে, "আরে, আরে ওরে উঠাই নিয়ে আয়, এ তো মারা যাবে।" তখন সবাই পানিতে ঝাঁপটার পর শফিককে তুলে নিয়ে আসে এবং তখন কিন্তু তিনি আবার সেন্সলেস হয়ে যায়। মানে যেটা বোঝা গেল এত সময় ওনার শরীরে যারা ওই পিশাচটা ভর করেছিল এবং খাওয়া শেষ করার পরেই তারা ওকে পানির মধ্যে ফেলে দিয়ে ওরা হয়তোবা ওখান থেকে অন্য কোথাও চলে যায়, যেহেতু অনেকগুলো মানুষ একসাথে উপস্থিত ছিল। পুকুর পাড়ে মাথায় পানি ঢালে এবং দোয়া কালাম তার পড়া হয় এবং একটা পর্যায়ে তার আবারও জ্ঞান ফেরে। কিন্তু এইবার জ্ঞান ফেরার পর আর তার কিন্তু ওই যে পূর্বের মতো অবস্থা হয় এবং চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকে। একদম চোখ দিয়ে শুধু পানি পড়ে। মানে কোনো কথা তো বলেই না, আগে থেকে কথা বলে না, চোখ দিয়ে অঝর নয় না পানি পড়তে থাকে। তো এবার তার পরিবার একটা ভালো একটা কবিরাজের সন্ধান পায়, যে কবিরাজের আসলে রিপোর্টটা ভালো। এরকম অনেক ঘটনার সাক্ষী তিনি ছিলেন এবং সে সকল রোগীদেরকে উপকারও তিনি করছেন। তো এরকম একটা কবিরাজের সন্ধান পাওয়ার পর তার কাছে যায়, ওনার বাবা যায়, ওনার মামা যায়। তো যাওয়ার পর বলে, "হুজুর, আমার এই ছেলের সাথে এই ঘটনা ঘটছে।" বললো যে, "কি ঘটনা ঘটছে?" বলে যে, "আমার ছেলে একদিন একটা রাত্রে করে ওর সম্পর্কে একটা ভাবি হয়, ভাবির লাশ নিয়ে আসে। এই লাশ আনতে যেয়ে এরকম একটা ঘটনা ঘটে এবং লাশটা খাওয়া এটা হয়তোবা দেখে এবং দেখার পর তার ওতে সেন্সলেস হারিয়ে ফেলে।" তো হুজুর বলে যে, "ঘটনা তো খুবই খারাপ একটা ঘটনা। সাধারণত লাশ খায় হলো এক ধরনের জিন, এদেরকে পিশাচ বলা হয়। এই পিশাচ প্রজাতি এরা মৃত মানুষের লাশ খেতে পছন্দ করে। আর এই পিশাচের দয়া মায়া বলতে কিছু নেই। হয়তো আপনার ছেলে ওই মুহূর্তে উপস্থিত থাকার কারণে তারা প্রচণ্ড পরিমাণ রাগান্বিত হয়।
অর্থাৎ লাশ খাওয়া অবস্থায় হয়তো পিশাচদের ডিস্টার্ব করার কারণে আপনার ছেলের উপর তারা ভর করে আছে। তখন ওনার মামা বলে যে, "হুজুর আপনার যত টাকা লাগে, যা লাগে আমরা দিব। কোনো সমস্যা নেই। কিন্তু আমার ভাগ্নেকে আপনি দয়া করে বাঁচান। ছেলেটা অবিবাহিত এখন পর্যন্ত বিয়ে করে নাই। বিয়ের বয়স হয়ে গেছে। আপনি দয়া করে বাঁচান।" ঠিক আছে? আমার টাকা-পয়সা লাগবে না। এটা হচ্ছে আমার একটা কাজ। এবং কাজের বিনিময়ে যতটুকু পারিশ্রমিক নেওয়া দরকার আমি সেটা নিব। এর বেশি আমি চাই না। আর আপনারা এত রিকোয়েস্ট করতেছেন, সমস্যা নাই। আপনারা এত রাতে আমার কাছে আসছেন, আজকে রাত থাকেন। কালকে সকালে আমরা সবাই মিলে আপনার বাড়িতে যাব। তখন তারা বলল যে, "আমরা ২ জন থাকবো, আপনার সমস্যা হবে না?" বলল, "না, না সমস্যা নেই, থাকেন।" তো সেই রাত্রে কবিরাজ সাহেব তাদেরকে অতিথি আপ্যায়ন করে। অতিথি আপ্যায়ন করার পর সকালবেলা নাস্তা-টাস্তা করে শফিকের বাড়ির দিকে রওনা দেয়। আর যাওয়ার পর দেখে যে শফিক বারান্দায় বসে আছে এবং আকাশের দিকে তাকিয়ে আছে এবং অঝর নয়নে কান্না করতেছে। চোখ দিয়ে প্রচুর পরিমাণ পানি পড়তেছে। এনে দেখে হুজুর তিনি আর বাড়ির মধ্যে ঢোকেন না এবং ওইখানেই আঙ্গিনায় দাঁড়িয়ে হুজুরও আবার এই শফিকের দিকে তাকিয়ে অঝর নয়নে তাকিয়ে আছে। দেখতেছে যে শফিক কি করে। তো হুজুর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে তো শফিকের বাবা এসে বলে যে, "হুজুর আপনি আমার বাড়ির ভিতরে আসতেছেন না কেন? কি কাহিনী কি?" তখন হুজুর বলতেছে যে, "আমি যা দেখতে পাচ্ছি আপনারা তা দেখতে পাচ্ছেন না। যদি আপনারা দেখতে পাইতেন তাহলে আপনারা কেউ ওই বাড়িতে থাকতেন না। অনেক আগে বাড়ি ছেড়ে পালাইতেন। আমার চোখ দিয়ে দেখেন আমি কি দেখতেছি।" তখন শফিকের আব্বা বলে যে, "হুজুর আপনি কি দেখতেছেন?" বলে, "আমি যা দেখতেছি সেটা হলো এই শফিকের ২ কাঁধে ২ পিশাচ ভর করে আছে। ডান পাশে দেখতেছি একটা ছেলে পিশাচ আর বাম পাশে মেয়ে পিশাচ এবং এরা খুবই শক্তিশালী, খুবই ভয়ংকর এবং এরা শফিককে না মারা পর্যন্ত এরা যাবে না। শুধু মারবেই না, শফিক যখন মারা যাবে সেই শফিকের ডেড বডি খেয়ে তারপরে গিয়ে এরা এখান থেকে যাবে। এদেরকে আমি ভালো করেই চিনি। এরা এক ধরনের দয়া মায়াবিহীন পিশাচ।" তখন এই কথা শোনার সঙ্গে, সঙ্গে ওনার যে শফিকের আব্বা এরা কান্নায় ভেঙে পড়ে। বলে যে, "হুজুর আপনি যেভাবে হোক আমাদেরকে বাঁচান, রক্ষা করেন।" তখন হুজুর বলে যে, "আমি যখন এসেছি তখন নিশ্চয়ই এর একটা ব্যবস্থা করব। আপনারা ভরসা রাখেন। আর যেহেতু আমি দেখতে পারছি বিষয়টা, তো এর সমাধান কি এটা আমার মাথায় অলরেডি চলে আসছে। তো আমি আর আপনাদের বাড়িতে ঢুকতেছি না। এখন ঢুকলে ঝামেলা হবে। এই জিনিসটা ঝামেলা এখন করা যাবে না। আমি বুঝতে পারছি এটা কি ধরনের ট্রিটমেন্ট করা দরকার। তো আমি এই মুহূর্তে আপনার বাড়ির ভিতরে আর না ঢুকি। আমার যা দেখার আমি দেখে ফেলছি। হ্যাঁ, শফিককে আমার দেখার দরকার নাই। আমি যাচ্ছি। আমি ২ দিন পর আসবো। এখন আপনারা এইভাবেই রাখেন। আমি ২ দিন পরে আসবো। যা, যা নিয়ে আসা দরকার আমি নিয়ে আসবো। আর আপনারা একটা কাজ করবেন। কাজটা হলো একটা পাঠা কিনবেন। এই ২ দিনের মধ্যে একটা পাঠা কিনবেন এবং পাঠাটা একটু বড় লম্বা হতে হবে পাঠাটা। প্রজননক্ষম পাঠা কিনতে হবে। মানে এর আগে অনেকবার প্রজনন করানো হইছে সেই পাঠা দিয়ে। এরকম একটা পাঠা কিনে আনবেন এবং এই পাঠাটা কিনবেন এক দামে। আপনি হাটে যাবেন, হাটে যাওয়ার পর যিনি পাঠা বিক্রি করার জন্য আসবে তার কাছে বলবেন, "ভাই দাম কত?" তিনি যে দাম চাবে সেই দাম দিয়েই নিয়ে আসতে হবে এবং অবশ্যই হাটের হাসিল কিন্তু দিতে হবে। এই হাটের হাসিলও কিন্তু কম দেওয়া চলবে না। ইভেন আপনি যদি এই পাঠাটা কোনো গাড়িতে করে নিয়ে আসেন, সেই গাড়ির ভাড়াটাও এক দামে হইতে হবে। জাস্ট জিজ্ঞেস করবেন যে, "ভাড়া কত?" তো গাড়ির চালক যে ভাড়াটা চাবে সেই ভাড়াটা দিয়ে নিয়ে আসবেন। অর্থাৎ এই ছাগলটা বা পাঠাটা কেনার পিছনে যে টাকা খরচ হবে সেটা একদমে খরচ করবেন। তারপর নিয়ে এসে রাখবেন, পরের কাজটা আমি বলব। তো বলল, "হুজুর ঠিক আছে, আমি ২ দিনের মধ্যে পাঠাটা সংগ্রহ করব। আপনি কোনো টেনশন করবেন না। আর আপনি অবশ্যই ২ দিন পরে কিন্তু আসতেই হবে।" বলছে, "হ্যাঁ, আমি আসবো। আর আমার যা, যা সংগ্রহ করা দরকার এই ২ দিনের মধ্যে আমি করব।" তো হুজুর যথারীতি বাড়ি চলে যায়। তো পরবর্তীতে হুজুর থেকে জানা যায় এই ২ দিনে তিনি কী করছিলেন। তো সেই হিসাবে তো হুজুর এই ২ দিনে তিনি ১ম এ একটা গোরস্থানে যায় এবং গোরস্থানে যায় এবং এটা রাত্রেবেলা গোরস্থানে যায় এবং যাওয়ার পর সেই গোরস্থান থেকে ৩ মুঠো মাটি সংগ্রহ করে। এই মাটিটা সংগ্রহ করে আপনার একটা মানে রিসেন্টলি কবর দেওয়া হয়েছে ৭ থেকে ৮ দিন। এরকম নতুন কবর থেকে ৩ মুঠা মাটি সংগ্রহ করে এবং এই ৩ মুঠা মাটি কিন্তু এক কবর থেকে সংগ্রহ করে না। এই রিসেন্টলি কবর দেওয়া হইছে এরকম কবরস্থানে তিনি একটা কবরস্থানে যায় সেখানে একজনকে পায়। সেখান থেকে ১ মুঠো মাটি নেয়। আরেকটা কবরস্থানে যায় এবং সেখান থেকে যায় ২ জনকে পায় এবং ২ জন থেকে ২ মুঠো মাটি নিয়ে আসে। এরকম আরও কিছু নমুনা তিনি সংগ্রহ করেন। যেহেতু এটা পিশাচ, এই পিশাচকে তো আসলে যেন তেনভাবে তাড়ানো সম্ভব না। এটা এক ধরনের
কঠিন ব্ল্যাক ম্যাজিক করতে হবে, যেটার কারণে পিশাচ এই শফিকের শরীর থেকে যেতে বাধ্য হয়। তো অনেক কিছু সংগ্রহ করে হুজুর চলে আসে। তো আসার পর ২ দিন পরে আসে। এর মধ্যে এই ২ দিনের মধ্যে ঘটনা আরেকটা ঘটে যায় এবং শফিক এই ঘটনাটা ঘটায় ফেলে। সেটা হচ্ছে একদিন শফিকের মা একটা হাঁস জবাই করছে। মানে বিভিন্ন আত্মীয়স্বজন আসতেছে, তাদেরকে তো খাবারও দিতে হয়। তো হাঁসটা জবাই করছে, তো হাঁসটা জবাই করে হাঁসটা কাটতেছে। তো কাটার ফাঁকে দেখা যায় যে শফিক রুম থেকে বের হয়ে দ্রুত বের হয়ে আসে এবং হাঁসটা ধরে ওইখানে বসে থেকেই কামড়িয়ে মুচড়ে মরমর করে মুহূর্তের মধ্যে হাঁসটা খেয়ে ফেলে। এইটা দেখে শফিকের মা প্রচুর পরিমাণ ভয় পেয়ে যায় যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে একের পর এক, এবং এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে। তো এই ঘটনাটা ঘটার পর এই ঘটনাটা কবিরাজকে বলা হয় যে, "আপনি তো ছিলেন না? এই ২ দিনের মধ্যে শফিক এই ঘটনাটা ঘটাইছে এবং ওকে আমরা খাইতে দেই, ভাত খাইতে দেই, চাল-ডাল দিয়ে খিচুড়ি বানাই সেটা খাইতে দেই। কোনো কিছু উনি খায় না। তবে মাঝে এই যে এরকম কাঁচা জাতীয় মাছ, মাংস এরকম মাঝে খায়।" আরেকটা ঘটনা ঘটছে শফিকের সাথে যে মাঝে ওনাকে পাওয়া যায় না। এই দেখতেছে বারান্দায় শুয়ে আছে এবং কিছুক্ষণ পর আসে দেখে আর কোত্থাও নাই। পুরো গ্রাম খুঁজে পাওয়া যায় না। তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। কোথাও খুঁজে পায় না। আবার কিছুক্ষণ পরে এসে দেখি যে রুমের মধ্যে শুয়ে আছে। অথচ তার কিছুক্ষণ আগেই আমি রুমটা চেক করে গেছি যে রুমে কেউ নাই। তিনি আবার কই থেকে যেন রুমের মধ্যে চলে আসে। এরকম অস্বাভাবিক ঘটনা প্রতিনিয়ত শফিকের সাথে একের পর এক ঘটতেছে। তো তখন কবিরাজ বলে যে এরকম ঘটনা ঘটবেই। আর এই ঘটনা তো শফিক ঘটাচ্ছে না, এই ঘটনা ঘটাচ্ছে ওই ২ পিশাচ। হ্যাঁ, এই ২ পিশাচ এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তবে এদেরকে আর আমি বেশি প্রশ্রয় দেব না। এরা যত সময় শফিকের কাছে থাকবে শফিকের তত ক্ষতি হবে। কাজেই আমরা আজকে মাগরিবের আজানের পর আমাদের যে অনুষ্ঠানটা এটা শুরু করব। হ্যাঁ, এই পিশাচ তাড়ানোর যে মন্ত্র এগুলো আমি শুরু করে দেব। এই হুজুর কিন্তু আবার একা আসে নাই। হুজুরের সাথে কিছু মাদ্রাসার ছেলেপেলে এদেরকে নিয়ে আসা হইছে এবং ওদেরকে বলা হয়েছে যে তোমরা এখন থেকে, মানে তখন ছিল দুপুরবেলা আরকি, এখন থেকে শুরু করো, কোরআন শরীফ পড়া শুরু করে দাও। যখন তোমাদের ৪ জন মিলে এক খতম দিতে পারবা, মানে ৪ জনকে নিয়ে আসছে এরা ৪ জন খতম দিবে। যে যখন এক খতম দিবা তখন আমি আমার ট্রিটমেন্ট শুরু করব। তো আনুমানিক নিয়ে এইভাবে নিয়ে আসছে যে ৪ জন যদি খতম দেওয়া শুরু করে দেয় যাতে মাগরিবের আজানের আশেপাশে যেয়ে খতমটা শেষ হবে। তো তারা শফিকের বাড়িতে খাওয়া-দাওয়া করে। তো খাওয়া-দাওয়ার পরে খতম দেওয়া শুরু করে দেয়। আর এইদিকে হুজুর বলে যে, "পাঠাটা কি আনছেন?" তখন শফিকের বাবা বলে, "হ্যাঁ হুজুর আনছি।" তখন পাঠাটা দেখে যে হ্যাঁ ঠিক আছে, পাঠাটা চিনি। যেভাবে বলছে সেভাবে নিয়ে আসছে। বলে যে, "এই পাঠাটা আপনি জবাই করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।" এইভাবে ৩ বার নাম উচ্চারণ করে তারপরে জবাই করার যে দোয়াটা আছে এই দোয়া দিয়ে আপনি জবাই করবেন। এবং একটা শর্ত আছে। শর্ত হচ্ছে এই পাঁঠার ১ ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। তখন শফিকের বাবা বলে যে, "হুজুর এটা কিভাবে সম্ভব? ওটা পাঁঠা জবাই করলে তো রক্ত তো মাটির সাথে মিশবেই।" বলে যে, "এটাই সম্ভব।" "তাহলে কিভাবে?" বলে যে, "এই পাঁঠাটা আপনারা পেপারের উপর রাখবেন। মানে জীবন্ত পাঁঠা পেপারের উপর রাখবেন এবং রাখার পর ওই পেপারটা এমনভাবে রাখবেন যে সম্পূর্ণ রক্ত যেন ওই পেপারের উপরে পড়ে। তারপর ওই পেপারের উপর যে রক্তগুলো আছে সেই রক্তগুলো একটা বালতিতে, লাল একটা বালতিতে ঢালবেন। অর্থাৎ তারপর ওই পেপার থেকে যত রক্ত আছে সবগুলো নিংড়ে বালতির মধ্যে ঢালবেন। ১ ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। একদম পিওর রক্ত, টোটাল যতটুকু রক্ত ঝরে ততটুকু রক্ত আপনারা বালতির মধ্যে ঢালবেন। আমার শুধু ওই রক্তটা চাই। পাঠার গোস্ত-মোস্ত এগুলো আমার দরকার নাই।" তো আমার হুজুর ঠিক আছে তাই হবে। তো আ যথারীতি উনার বাবা, মামা আরও আত্মীয়স্বজন মিলে পাঠাটা ওইভাবে জবাই করে। তো হুজুরের কথা মতো জবাই করার পর ওনারা একটা কাজ করে। ১ম এ মাটিটা কিছুটা গর্ত করে। গর্ত করার পর সেখানে পেপার দেয়। দেওয়ার পর সেই গর্তর জায়গায় পাঠাটাকে জবাই করা হয় এবং সব রক্ত ওই গর্তের মধ্যে জমা হয়। তারপরে পেপার ধরে বালতির মধ্যে জমা করে। তো বালতির মধ্যে সব রক্ত যখন তোলা হয়, তখন হুজুরকে ডাক দেয় যে, "হুজুর আমাদের কাজ কমপ্লিট। এই যে আপনার যে রক্ত চাইছিলেন এইগুলা বালতির মধ্যে রাখা আছে।" তখন হুজুর রক্তের মধ্যে ওই যে বললাম যে ৩ মুঠো কবরস্থানের মাটি নিয়ে আসছে। মূলত তখনই বলে যে হুজুর বলে যে, "এই যে ৩ মুঠো মাটি দেখতেছেন, এই মাটি যেন তেন মাটি না। এটা হচ্ছে মৃতদেহের মাটি।" তখন ওই ৩ মুঠো মাটি নিয়ে হুজুর কি যেন ৩ বার বলে ফু দেয় এবং ফু দেওয়ার পর ওই মাটিটা রক্তের মধ্যে এক নিঃশ্বাসে ৩ বার করে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর ওইটা কিছু একটা দিয়ে লাকড়ি দিয়ে ঘেঁটে দেয় এবং ঘেঁটে দিয়ে
বলে যে, "আপনারা এখান থেকে যান। এখন আমি এই বালতির মুখটা পেপার দিয়ে বেঁধে দেব। কেউ যেন এই মুখটা না খোলে। যে খুলবে তার কিন্তু সমস্যা হইতে পারে। এর জন্য আমি দায়ী থাকব না।" তখন হুজুর ওই বালতিটা নেয়। নেওয়ার পর খুব ভালোভাবে মুখটা আঁটি করে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পর এটা নিরাপদ স্থানে রেখে দেয়। যথারীতি মাগরিবের আজানের আগেই হুজুরদের খতম দেওয়া শেষ হয়। খতম দেওয়া যখন শেষ হয়ে যায়, তখন আসলে খেলাটা শুরু হয়। এইদিকে শফিক এতক্ষণ ঠিক থাকলেও রুমের মধ্যে থেকে শফিক গালাগালি শুরু করে দেয়। এতক্ষণ শফিক শুয়েছিল। তিনি কিছু মনেই করে নাই। কিন্তু শফিক তো না আসলে শফিকের শরীরে ভর করে ২ পিশাচ এবং রুমের ভিতর থেকে শফিককে কিন্তু আটকে রাখা হয়েছে রুমের মধ্যে, সে যেন বাইরে না আসতে পারে। যখন খতম দেওয়া শেষ, তখন রুমের ভিতর থেকে তিনি গালাগালি অকট্যভাবে গালাগালি করতে শুরু করে এবং শফিক ২ ধরনের কণ্ঠে গালাগালি শুরু করে। একটা হচ্ছে মেয়েলি কণ্ঠে আর একটা হচ্ছে পুরুষালী কণ্ঠে। মূলত তারই কণ্ঠ, কিন্তু মেয়েলি যে কণ্ঠটা এটা একটু তার কণ্ঠ একটু চিকনভাবে। মানে বোঝা যাচ্ছে একজন মানুষ ২ কণ্ঠে কথা বলতেছে। মূলত ২ কণ্ঠ বলার উদ্দেশ্য এটাই যে ২ কণ্ঠ মানে আপনার ওই ২ টা পিশাচ আর কণ্ঠে কথা বলতেছে শফিকের কণ্ঠে। এবং প্রচণ্ড পরিমাণ গালাগালিজ করতেছে, "কে রে? কোন হারামজাদা রে? আমাকে জ্বালাতে আসছিস? তোর ঘাড় মটকে খাবো আমি।" এরকম থেকে শুরু বিভিন্ন রকমের অকাট্য ভাষায় গালাগালি। তখন ওর পরিবারের আত্মীয়স্বজন লোকজন বলে যে, "হুজুর এরকম করতেছে কেন?" বলে যে, "খেলা তো মাত্র শুরু।" যথারীতিভাবে মাগরিব আজান দেওয়ার পর হুজুর এবং ওনার হাফেজি মাদ্রাসায় ৪ জন ছাত্র ছিল। তারা নিয়ে এবং আত্মীয়স্বজন মিলে নামাজ পড়ে। নামাজ কালাম পড়ার পর বলে যে, "এখনই এটা শুরু করা যাবে না, আর একটু অন্ধকার হোক। সবে মাত্র আজান দিছে। তো আপনারা এক কাজ করেন, আমার এই ৪ জন ছাত্র এরা তো সেই দুপুর থেকে অনেকক্ষণ একটানা মাঝখানে আসরের নামাজও তারা পড়ে নাই। তো ওই মাগরিবের সময় আসরের নামাজের কাজাটা করছে। কাজা পড়ে নিছে, তো এদেরকে খাওয়ার ব্যবস্থা করেন।" হ্যাঁ, তখন এদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। হ্যাঁ? মুরগি জবাই করা হয়েছিল সেগুলো দিয়ে খাওয়াই। সেই সাথে হুজুরও খায়। খাওয়ার পর আনুমানিক রাত ৮টার দিকে হুজুর প্রস্তুতি নেয় যে, "হ্যাঁ, আমি এখন কাজটা শুরু করব।" তো বলে যে, "আমি শফিকের রুমে প্রবেশ করব এবং আমার সাথে একজন ছাত্র আমি ভেতরে ঢোকাবো আর শফিকের একজন আত্মীয় ঢুকবে।" "কে ঢুকবে বলেন? মানে আপনার উনার বাবা ঢুকবে নাকি উনার মামা ঢুকবে তে কি?" উনার মামা বলে যে, "আমি যাবো।" উনার মামা একজন সাহসী ব্যক্তি। বলে, "ঠিক আছে।" আমিও মনে, মনে চাচ্ছিলাম আপনি আসুন। কারণ ভিতরে অনেক ঘটনা ঘটতে পারে। উনার বাবা ঢুকলে হয়তোবা সেটা আসলে মেনে নিতে পারবে না। তো উনার ওই যে মামাকে বলে যে, "আপনি ওই তাড়াতাড়ি ওই যে বালতিটা রাখছিলাম, ওই বালতিটা নিয়ে আসেন।" এর মধ্যে একটা কাম ঘটে যায়। বালতি আর খুঁজে পাওয়া যায় না। হট্টগোল একটা ঘটনা। "ইরে বাবা! বালতির মধ্যে যে জিনিস, সেই জিনিস আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা কই গেল?" তো দেখি ইতিমধ্যে একজন লোক ওই বালতিটা নিয়ে কোথায় যেন রেখে দিছে। তো উনি তো আসলে জানে না, মানে আত্মীয়স্বজন তো আসছে অনেকেই, তো জানে না যে ওর মধ্যে কি। তো পরবর্তীতে উনি জানায় যে ওনার আত্মীয় বলে যে, "আমি বালতি সরাই অন্য জায়গায় রাখছিলাম। আমি তো জানি না এর মধ্যে এইটা। আমি ভাবছি হয়তোবা কি বা কি, আমি তো খুলিও নাই।" তো খোলেন নাই, খুব ভালো কাজ করছেন, আমার বালতিটা দেন। তখন তিনি বালতিটা যেখানে রাখছিল ওইখান থেকে নিয়ে এসে দেয় এবং এই বালতি করে নিয়ে হুজুর রুমের মধ্যে ঢোকে। সবাই ঢোকার পর দেখে যে রুমের ভিতরে ঢোকার পর দেখে রুমের অবস্থা খুবই খারাপ। শফিক রুমের মধ্যে যা আছে বিছানার চাদর সবগুলো এলোমেলো করে ফেলে দিছে একদম, এবং রুমের মধ্যে ভাঙচুর অবস্থা। আলনা একটা ছিল, আলনা ভেঙে ফেলছে। ওয়ারড্রোব ছিল, ওয়ারড্রোব ভেঙে ফেলছে। ভেঙে চুরে করে উনি শফিক ২ পা টান করে ২ দিকে দিয়ে উত্তর দিকে মাথা করে একদম ২ হাত পা ছড়িয়ে শুয়ে আছে আর গংগাচ্ছে মানে রাগে। তো হুজুর যখন রুমে ঢুকলো, ঢোকার পর শফিক ধাম করে উঠে বসলো। বসে হুজুরের দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে এই মুহূর্তে হুজুরকে ধরে চিবিয়ে খাবে। তখন হুজুর ওইখানে দাঁড়িয়েই শফিকের দিকে ওই যে বালতির কথা বলছিলাম, বালতির মুখটা খোলার পর ওই রক্তটা ওই রক্তটা একটা পাত্রে নেয়। পাত্রে নিয়ে হালকাভাবে তার দিকে ছুরি মেরে দেয়। ছিটিয়ে দেয় এবং এই রক্তের কিছু অংশ ছিটে ফোটা অংশ যখন শফিকের গায়ে স্পর্শ করে তখন শফিক যেন একদম ভয়ে কাতর হয়ে যায়, মানে আঁটোসাঁটোভাবে কাতর হয়ে যেয়ে রুমের এক কোণায় গুটিসুটি হয়ে বসে পড়ে। তখন হুজুর বলে যে, "আসেন আপনারা।" তখন হুজুরের একটা ছাত্র ঢোকে এবং শফিকের মামা ইনিও ঢোকে। তো ঢোকার পর ওই শফিকের সামনে ওনারা বসে। বসার পর হুজুর বলতেছে, "শফিক, এই শফিক,
শফিক কোনো কথা বলে না। তখন হুজুর বলতেছে, "তুই তো কোনো কথা বলবি না, কারণ তুই তো শফিক না। ভালোই বলতেছি, তোরা ২ জন কে? আমি কিন্তু দেখছি তোরা কে। আমি তোদের নাম জানতে চাই। নাম কি বল? আর কোথা থেকে আসছিস? আর এই ছেলেকে কেনই বা এরা তোর কি ক্ষতি করছে এই ছেলে যে এই ছেলেকে তোরা এইভাবে শাস্তি দিচ্ছিস? বল।" কেউ কোনো কথা বলে না। কোনো কথাই বলে না। তখন ওই যে বালতি থেকে যে রক্তর কথা বলছিলাম, আবারও নয়, আবারও ছুঁড়ে মেরে দেয়। এইবার রক্তটা বেশি পরিমাণ দেয়। ছুঁড়ে দেওয়ার কারণে এমন একটা ভাব পড়তেছে শফিক, মানে শফিকের ভিতরে অবস্থিত ২ পিশাচ, মনে হচ্ছে যেন রক্ত তো না, ফুটন্ত পানি, মানে ফুটন্ত তেল যদি কোনো মানুষের শরীরে ছিটিয়ে দেওয়া যায়, তাহলে একটা মানুষ তাৎক্ষণিকভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ শো করবে, ঠিক তেমনভাবে নড়াচড়া করতেছে আর বলতেছে, দাঁড়া আমাকে টাইম দে। আমি বলতেছি, আমাকে টাইম দে। তখন বলছে, বল তুই কে, কোথা থেকে আসছিস? তখন বলে যে, আমি কে তুই ভালো করেই জানিস। মানে ওই যে শফিকের মুখ দিয়ে পিশাচ বলতেছে যে, আমি কে তুই ভালো করে জানিস। তুই কি মনে করছিস আমাকে লুকিয়ে দেখছিস? আমি দেখি নাই? আমিও দেখছি, কিন্তু তোকে কিছু বলি নাই। তুই তো জানিস আমি কে। আর আমি কেন একে ধরছি, এর কারণ হলো, আমি যখন খাইতেছিলাম, আমার লাশটা খাওয়া শেষ হয় নাই। তাই সেই সময় সে আমার দিকে তাকায় এবং তাকানোর পর আমাদের আসল রূপ সে দেখে ফেলে। এতে আমরা প্রচণ্ড পরিমাণ বিব্রত হই এবং তাৎক্ষণিকভাবে আমরা খাওয়াটা ছেড়ে দেই। যেটা আমাদের বিরক্তর একটা কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে একে আমরা ভর করছি এবং এর লাশ না খাওয়া পর্যন্ত আমরা এর দেহ থেকে যাব না। এই ঘটনা বলার পর শফিকের মামা, তিনি দেখে যে ভয়ে কাঁপতেছে, মানে প্রচুর পরিমাণ কাঁপতেছে। তখন হুজুর বলে, "আরে আপনি ভয় পেয়েন না, সমস্যা নাই, ঠিক করতেছি।" তখন বলে যে, "তুই আর এক মুহূর্ত, মানে তোরা আর এক মুহূর্ত এই শফিকের সাথে থাকতে পারবি না। দ্রুত এই মুহূর্তে এখান থেকে যাবি। আর যদি না যাস, তাহলে তোদেরকে আমি বোতলবন্দি করে এখানেই পুঁতে মেরে ফেলবো একদম, বলে দিলাম।" তখন এই পিসার বলে যে, "আমরা তোর কিন্তু লাশ খাবো। ভালো এখান থেকে চলে যা। আমাদের মিশনে তুই ব্যাঘাত ঘটাস না। এতে করে কিন্তু তোর এবং তোর পরিবারের জন্য মোটেও ভালো কিছু নিয়ে আসবে না।" তখন হুজুর পকেট থেকে একটা বোতল বের করে, কাঁচের বোতল বের করে এবং বোতলের মুখও খোলে। ব্লাড কালেক্ট করা ছিল আপনার ছাগলের, সেটা নেয় এবং ছুঁড়ে মারে এবং যতবার ছুঁড়ে মারে ততবারই সে কাঁপতে থাকে এবং একটা পর্যায়ে দেখে যে ওই শরীর থেকে একদম চিপসে উপর দিয়ে ২ টা আলোর মতো বের হয়। একটা আলো নীল, একটা হচ্ছে লাল। ২ টা আলোর মতো বের হয় এবং বোতলটা এমনভাবে রাখা হয় তার সামনে এবং এমনভাবে দোয়া কালাম পড়ে ম্যাজিকটা করা হয়, ব্ল্যাক ম্যাজিক, যে ওই ২ টা আলোটা এসে বোতলের মধ্যে ঢুকবেই। তো ওইভাবে শফিকের ভিতর থেকে যখন মাথা দিয়ে, মানে শরীর দিয়ে ২ টা আলো বের হলো, তখন তাৎক্ষণিকভাবে শফিকটা ওইখানে সেন্সলেস হয়ে পড়ে গেছে। আর এই ২ টা আলোর মধ্যে একটা আলো, মানে ওই যে লাল আলোটা একদম ওই বোতলের মধ্যে ভিতরে প্রবেশ করে। কিন্তু এই যে সবুজ আলোটা, এইটা আর বোতলের মধ্যে প্রবেশ করে না এবং ওই দরজার ফাঁক দিয়ে, মানে দরজাটা হালকা একটু খোলা ছিল, ওই খোলা দিয়ে বের হয়ে হাওয়ায় চলে যায়। মানে ওকে আর ধরতে পারে না। কিন্তু এই লাল আলো ছিল হচ্ছে আপনার ওই নারী পিশাচটা, একে আটকায় ফেলে। তখন হুজুর শোকতাপ শুরু করে দেয় যে, "ইস! দরজাটা কেন খোলা ছিল? বা এটা আটকানোর কথা আমার মনে ছিল না? আপনারা একটু বলবেন না? এই যে একটা বের হয়ে চলে গেল, এটাই তো সমস্যা করব পরবর্তীতে। এই কাজ তো পরবর্তীতে কিভাবে আমি সমাধান করব? আমি তো সবকিছু গুছাই নিয়েছিলাম। এইটা আমি কিভাবে আর আপনাদের সমাধান করে দেবো? এ তো পরবর্তীতে আপনারাও ক্ষতি করতে পারে, আমাদেরও ক্ষতি করতে পারে।" তো তারপর বোতলবন্দি করা যে জিনটা আছে, মানে পিশাচটা আছে, সে পিশাচকে হুজুর নেয়। নিয়ে বলে যে, "এর ব্যবস্থা আমি করব। আপনারা চিন্তা কইরেন না। এর ব্যবস্থা আমি করব। কিন্তু আপনারা কিন্তু বিপদমুক্ত না। আপনারা সতর্ক থাকবেন। খুবই সতর্ক থাকবেন। পুরুষ যে পিশাচটা, এই পিশাচটা কিন্তু বের হয়ে চলে গেছে। একে আমি ধরতে পারিনি। এ আপনাদের উপর ক্ষতি করতে পারে। তবে আপনাদের বাড়িতে ঢুকতে পারবে না। আমি শফিকের কিছু তাবিজ দিচ্ছি শফিককে। এই তাবিজটা আপনারা ওর গলায় বা হাতে সবসময় রাখতে হবে। দ্বিতীয়ত আপনাদের বাড়িটা আমি একদম বন্ধ করে দিচ্ছি। সে আর প্রবেশ করতে পারবে না।" তখন ওই শফিককে ধরাধরি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ইতিমধ্যে শফিকের জ্ঞান ফেরে এবং এই ১ম শফিক কথা বলা শুরু করে। তখন হুজুর বলে যে, "তোমার আর কোনো সমস্যা নাই। এই পিশাচ দুষ্ট আর তোমার কাছে আসতে পারবে না।" এই বলে হুজুর সেই রাত্রে আর যায় না। সেই রাত্রে আর যায় না। বলে যে, "আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করেন। আমরা আজকে রাত্রে যাব না।" ঘটনাটা বন্ধুরা এখানে
শেষ হলেই পারত। কিন্তু ঘটনাটা এটা একটা ভয়ংকর শেষ পরিণতি নিয়ে যায়, যেটা আসলে কারোরই কাম্য ছিল না। আরো ভৌতিক এবং আরো ভয়ংকর রূপ ধারণ করে শেষের দিকে। কিছুদিন পর আনুমানিক ৫ থেকে ৬ মাস পর একটা খবর শোনা যায় যে, যে হুজুরটা শফিককে এই পিশাচদের হাত থেকে রক্ষা করছে, ওই হুজুর মারা গেছে। এবং কিভাবে মারা গেছে কেউ জানে না। তবে হুজুরকে পাওয়া গেছে একটা পুকুরে এবং হুজুরের মাথাটা নিচের দিকে ছিল, ২ পাটা পানির উপরে ছিল। এরকম ভাবেই হুজুরটা পুকুরের পানিতে পড়েছিল। তো সবার আনুমানিক ধারণা হুজুর যখন তাহাজ্জুদ পড়ার জন্য মসজিদের দিকে যাইতেন, এই সময়ই এই ঘটনাটা ঘটছে। অনেকে বলে যে হুজুরকে শত্রুতামো করে হয়তো কোনো লোক মেরে ফেলছে। আবার অনেকে বলেন যেহেতু হুজুর কবিরাজ ছিল হয়তোবা কোনো জিন জানোয়ার এরকম কাজ করছে। কিন্তু শফিক মিয়ার পরিবার এবং শফিক মিয়ারা এরা কিন্তু বুঝতে পারে যে ঘটনাটা কি হইতে পারে। হুজুর তো আগেই বলছিল যে, যে জিনিসটা এখান থেকে মুক্ত হয়ে চলে গেছে এ আমার ক্ষতি করতে পারে, আপনাদেরও ক্ষতি করতে পারে। তখন শফিকের পরিবার আসলে বুঝতে পারে যে ঘটনাটা কি। আর তারও ৫ মাস পর আরেকটা ঘটনা ঘটে এবং এটা ঘটে শফিকের সাথে। শোনা যায় যে শফিক ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং এমনভাবে মারা গেছে যে শফিকের অস্তিত্ব বোঝা যাচ্ছে না এবং শফিক ট্রাকের চাকার নিচে পড়ে এবং ট্রাকের চাকার নিচে পড়ে পুরো মাথাটা একদম থেতলে যায়। মানে শফিককে চেনা যাচ্ছে না। ভয়ংকর রকমের মৃত্যু শফিকের সাথে ঘটে যায়। আসলে এই মৃত্যুর কেন হয়েছে বা কিভাবে হয়েছে, যেহেতু মাঝরাতে ট্রাকের দুর্ঘটনাটা হয় কেউ বলতে পারে না। তবে যেহেতু পূর্বের যোগসূত্র অনুযায়ী মিলাইলে এটাই তো বোঝা যায় যে তার মৃত্যুর কারণ হতে পারে সেই পুরুষ পিশাচটি। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ঘটনাটি একটা স্পেশাল ঘটনা ছিল। এরকম স্পেশাল ঘটনা যদি আপনারা শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আগামীতে আরও ভয়ংকর ভৌতিক ঘটনা নিয়ে হাজির হব এবং আমাদের ইচ্ছা আছে আপনাদের সামনে গেস্ট উপস্থাপন করার। গেস্ট উপস্থিত হবে এবং আপনাদের সামনে ঘটনা বলবে, এরকম আমাদের পরিকল্পনা আছে। আর আপনারা চাইলে আমাদের ইমেইল অ্যাড্রেসে আপনারা ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম।